জি স্লাইড স্যার। দেখা যাচ্ছে। স্যার, একটি বাছুর একটি স্বপ্ন, একটি সফল খামারের সূতিকাগার। বাছুরকে যদি শুরু থেকেই আমরা সঠিকভাবে নিউট্রিশন ব্যবস্থাপনায় আওতায় না নিয়ে আসতে পারি, তাহলে এই বাছুরটা দিয়ে ভবিষ্যতে যেমন ভালো একটা গাভী, ভালো একটা উৎপাদন আচ্ছা বল বল না পাওয়া শুনি সম্ভব নয়, তেমনি তুমি মেকআপ একটি শেখালে এরের সুন্দর ক্ষেত্রেও ভালো মাংস পাওয়া মেকআপ লাগ সম্ভব না নয়। পা তো বাছুরের পরিচর্যা আলাদাভাবে তা গুরুত্ব মুজে দিতে ক্লাস হবে। ক্লাস ক্লাস প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি খামারের অর্জিত সব থেকে মূল্যবান সম্পদ হলো একটি বাছুর। অর্জিত যা যা আপনার খামার থেকে সম্পদ মনে করেন, কাউডাং যেটা আমরা বিক্রি করি, গোবর, এটাও যদি সম্পদ মনে হয়, দুধ যেটা বিক্রি করি এটাও যদি সম্পদ মনে হয়, গাভী বা গরুর মাংস যেটা বিক্রি করি এটাও যদি সম্পদ মনে হয়, যতগুলো সম্পদ আছে সব থেকে সব থেকে মূল্যবান সম্পদ হলো একটি বাছুর। খুবই কষ্টদায়ক ব্যাপার, নিদারুণ কষ্টদায়ক ব্যাপার। যতগুলো ডেইরি খামারই বাংলাদেশে আছে, যারা দুধ বিক্রি করে লাভের পন্থাটাকে বেছে নিয়েছেন, তারা সবাই বাছুরকে কষ্ট দেয়। তারা সবাই বাছুরের পুষ্টির দিকে চিন্তা করে না। দুধ পাইলাম তো 16.5 আনা। একটা খামারের আজকে 200 লিটার দুধ উৎপাদন হলো, আমি যদি 60 টাকা করে বিক্রি করি, আমার 12,000 টাকা চলে আসলো। এই হলো ক্যালকুলেশন। কিন্তু আমার বাছুরটার প্রপার নিউট্রিশন পেলো কিনা, এখান থেকে যদি আমি 1 লিটার করে দুধ ছেড়ে দিতাম, 60 টাকা করে ছেড়ে দিতাম, বাছুরটা হয়তো 600 টাকার মাংস বৃদ্ধি পেত। 1 লিটার দুধ সমান সমান 1 কেজি মাংস। এটা হয়তো সাথে সাথে বাছুরের ক্ষেত্রে হতো না, কিন্তু আজ থেকে 6 মাস পরে বাছুরটা যখন ম্যাচিউর হতে ধরবে, তখন দেখা যাবে যে এই রিফ্লেকশনটা আপনি তখন পাবেন। আজকে 60 টাকা, আপনি জাস্ট 2 মাস 3 মাস পরে 600 টাকা। খামারের লাভ ক্ষতির হিসাব নিয়ন্ত্রক। আপনি আসলে লাভ করছেন না লস করছেন, এটার নিয়ন্ত্রকই হচ্ছে বাছুর। আপনার 10টা গাভী আছে, বছর বছর 10টা করে বাছুর পাচ্ছেন কিনা, এটাই হচ্ছে ইন্ডিকেটর যে আসলে আপনি লাভবান খামারি নাকি লুজার খামারি। সে খামারি কখনোই লোকসানে পড়বে না যদি তিনি একটি গাভী থেকে প্রতি বছর একটি সুস্থ সবল বাছুর লাভ করে। যে কথাটা বললাম, বছরে বছরে একটি করে বাছুর থাকতে হবে, এটাই হচ্ছে লাভবান খামারের মূল মন্ত্র। যেহেতু অর্জিত সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে বাছুর, এটা যত হবে, সেটা এরে হোক বকনা হোক, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নেই। খামারে গচ্ছিত ও লভ্যাংশের অর্থই হলো বাছুর এবং খামারের ভবিষ্যৎ চালিকা শক্তি। এখন অর্জিত সম্পদ আর রক্ষিত সম্পদ, গচ্ছিত সম্পদ কেউ অর্জন করছেন কিন্তু রক্ষা করতে পারছেন না। উঠাত ক্লাস থেকে ওমা স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা যেমন কঠিন, অর্জিত একটা সম্পদ অর্জন করা থেকে রক্ষা করাটা কিন্তু খুবই কঠিন। আপনি অর্জন করলেন, এই সম্পদটা রক্ষা করে চলা এবং ভবিষ্যতে এটাকে কাজে লাগানো খুবই কঠিন। একটা গরু, খুব দামি একটা গরু কিনে নিয়ে আসলেন, কিন্তু সেটাকে দামি হিসেবে সংরক্ষণ করাটা খুব কঠিন। দামি হিসেবে সামনে আগায় নিয়ে যাওয়াটা খুবই কঠিন। 3 লক্ষ দিয়ে নিয়ে আসছি, আমাদের হাতে না 1 বছর পরে 3 লক্ষ টাকা দাম থাকলো কিনা, এটা মেনটেন ঠিক করাটা আছে খুবই আম্মা কঠিন। এই কিন্তু মাছে দাও বড় মাছ একটা বাছুর যেটা আপনি অর্জন করেছেন খামারে, এটা ভবিষ্যতের জন্য একটা গচ্ছিত সম্পদ। এটা ডে বাই ডে মাল্টিপ্লাইং আকারে বাড়তে থাকবে এবং খামারের ভবিষ্যৎ চালিকা শক্তি। আজকে হঠাৎ করেই আপনার খামারে বড় একটা ইনভেস্টমেন্ট, বড় একটা রিকোয়ারমেন্টস
ফুলফিল করার দরকার পড়লো আপনি গাভীটা সেল না করে বাছুরটাকে সেল করতে পারছেন। তাই ভবিষ্যৎ চালিকা শক্তির মূল মন্ত্রই হচ্ছে এই বাছুর। জন্মের পরপরই যে কাজগুলো করতে হবে, বাছুর হয়ে গেল, গাভীর পার্ট নিয়ে আলোচনা করেছি। এখন বাছুর কি আমরা কি কি করব বাছুরের ক্ষেত্রে? আমরা বাছুরের ক্ষেত্রে অনেক বিষয় আছে, আহ, আমরা দেখতে পাই। প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, সুপার প্র্যাকটিস, ওভার প্র্যাকটিস সব আছে। যেটা আপনার স্ট্যান্ডার্ড, যে কাজটা আপনাকে করতে হবে, এইটুকুই আমি এখানে দিয়েছি। শ্বাস প্রশ্বাস চালু করা। বাচ্চা হয়ে গেছে, আপনার চোখের সামনে যদি হয়ে থাকে তাহলে এটা আপনি করবেন। আর যদি আপনার চোখের অন্তরালে হয়ে থাকে, এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। এই কাজ আল্লাহ দায়িত্ব নিয়ে রেখেছে, সেই করবে এটা। এবং আপনার সামনেও করবে, বাট আপনার চোখে তো সহ্য হতে না পারে। কারণ আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেক ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেছেন যে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার মুখে মানুষ মুখ লাগায় ফু দিচ্ছে। ওকে, আপনি যদি এটা করতে চান করতে পারবেন, তবে সবার আগে নাকের ছিদ্রটা পরিষ্কার আছে কিনা এটা দেখে নেবেন। যদি পরিষ্কার না থাকে, নাকে একটু চাপ দিয়ে, আমরা যেভাবে সর্দি বের করি এরকম করে চাপ দিয়ে ভিতরে ময়লাটা বের করবেন। অথবা একটা শুকনো কটনের কাপড় নাকের ছিদ্রতে হালকা করে ঢুকে রাউন্ড করে মুছাই দিবেন। দেওয়ার পরে নাকে আপনি বাতাস দিবেন। আমরা মনে করি ও আসলো, পৃথিবীতে আসলো, সাথে সাথে যদি এই কাজটা আমরা না করতে পারি তাহলে হয়তো অ্যানিমেলটা মারা যাবে। নো, এটারও টাইম আছে। আপনি এই কাজটা করতে যতটুকু সময় লাগে এইটুকু সময় আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাছুরের শরীরে প্লাসেন্টাল মেমব্রেন পরিষ্কার করা। ফুল থেকে আগত যে মেমব্রেনগুলো, যে পর্দাগুলো, যে চামড়াগুলো ওই বাছুরটার উপরে দেখা যাচ্ছে পাতলা প্লাস্টিকের মতো, এটা আপনি পরিষ্কার করে দিতে পারেন। কি দিয়ে? শুকনো একটা টাওয়েল দিয়ে এটা পরিষ্কার করে দিতে পারেন। এরপরেই আপনার ফরজ কাজ যেটা, সেটা হচ্ছে বাছুরকে মায়ের কাছে দেয়া। এটা আমরা যদি যেটাকে প্রথম দিনে মা থেকে আলাদাও করে দেওয়া হয় একদম টোটালি লাইফ টাইমের জন্য, তারপরও আমি বলি বাছুরকে অবশ্যই মায়ের সামনে নিয়ে যাবেন। ফার্স্ট ডে, প্রথম দিন অবশ্যই নিয়ে যাবেন এবং মায়ের সামনে দেবেন, মায়ের কাছে দেবেন। এই যে আপনি শুকনো টাওয়েল দিয়ে মেমব্রেন পরিষ্কার করলেন, বাকি কাজটা মা করে ফেলবে। চেটে চেটে ও ওটা গিলে ফেলুক নাকি থুথু করে ফেলাই দেখ, ইটস আপ টু দ্য অ্যানিমেল। এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। জন্মের 30 মিনিটের মধ্যে শাল দুধ খাওয়াতে হবে, এই জায়গাটায় আপনাকে নজর দিতে হবে। ফার্স্ট ইমিউনিটি, ফার্স্ট ফুড, ফার্স্ট, আমি বলবো এটা হচ্ছে ডিফেন্স মেকানিজম, ফার্স্ট ডিফেন্স ম্যাটেরিয়াল, সেটাই হচ্ছে শাল দুধ। জন্মের 30 মিনিটের মধ্যেই বাছুর দাঁড়াচ্ছে না, আমরা ওয়েট করি বাছুরটা কখন দাঁড়াবে, দাঁড়ায় গিয়ে তারপরে মায়ের ওলানে গিয়ে মুখ লাগায় দুধ খাবে। বাছুরটা 1 ঘন্টাও দাঁড়াচ্ছে না, বসে আছি কখন বাছুরটা দাঁড়াবে, 2 ঘন্টায় দাঁড়াচ্ছে না, বসে আছি বাছুরটা কখন দাঁড়াবে, তারপরে দুধ খাওয়াবো। ও পঙ্গু হয়ে গেছে তাই বলে আপনিও পঙ্গু হবেন, এটা হওয়া যাবে না। ও হয় দাঁড়াতে 2 দিন পরেও দাঁড়াতে পারে, কিন্তু জন্ম হয়েছে 30 মিনিটের মধ্যে শাল দুধ আপনাকে নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন? বাছুর যদি না উঠতে পারে, বাছুর যদি না যেতে পারে, আপনি হাত দিয়ে দহন করে নেবেন, পরিষ্কার করে, হাত পরিষ্কার করে দহন করে নিয়ে এই গরম দুধটাই আপনি ফিডারের মধ্যে ঢুকাবেন, বোতলের মধ্যে ঢুকাবেন, নিপল লাগায় বাছুরের মুখের সামনে ধরবেন, ও খাওয়া শুরু করবে। যতটুকু পারেন খাওয়াবেন। কমন কাজ, এটা আমরা অনেকেই করি। বাছুরের পায়ের খুরটা প্রথমেই কালো থাকে না, কালোর নিচে সাদা একটা প্যাডের মতো, প্লাস্টিকের মতো একটা অংশ থাকে। অনেকে অতিরঞ্জিত ভাবে মানে গরুকেও মানুষ বানায় ফেলছে যে মানুষের নখ কাটতে হবে। মানুষেরও নখ তো বড় হয় তারপরে কাটে, আর এই অ্যানিমেল এই জন্ম নিছে তার সাথে সাথেই এরা অমানুষের মতো এই খুরের প্যাড কাটা শুরু করে। এই কাজটা ভুলেও করা যাবে না, হারাম। এরপরে নজর দিতে হবে, বাছুরকে দুধ খাওয়াইলেন, নারী স্বাভাবিকভাবে ধরেন ছিঁড়ে যায়নি। স্বাভাবিকভাবে ছেঁড়াটা কেমন, যে নারীটা ছিঁড়ে গেছে
অনেক বেশি ঝুলে আছে, দেখা যাচ্ছে যে মাটি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, অথবা ছেড়েই নি ভালোভাবে। এখন যদি এরকম হয় তখন আপনি কি করবেন? আমাদের একটা ছিল না ওই জন্য একটা ওদের নাভি থেকে 1 ইঞ্চি, ভিডিও 2 ইঞ্চি ও 3 ইঞ্চি দূরত্বে বন্ধ হলো না 3টি সুতো দিয়ে নট দিতে হবে আলাদা আলাদা। বন্ধ হয়ে গেল। আমি দেখতে প্রত্যেকটার গেলাম গ্যাপ হবে 1 ইঞ্চি করে। মিত্র দেখতে গেলাম শেষ 2 নটের মাঝ বরাবর একটি কাঁচি বা ব্লেড দিয়ে কেটে দিতে হবে। পভিডন আয়োডিন বা পভিসেপ দিয়ে তুলো ভিজিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। নারী স্বাভাবিকভাবে যদি ছিঁড়েও যায়, তারপরেও এটা প্রতিদিন এই কাজটা করতে হবে। তবে যে দুধ খাইছো ভেজা তুলোটা দিয়ে আপনি ওয়াশ করবেন বা মুছে দিবেন বা পরিষ্কার করবেন, এটার জন্য তুলাটা যেন ভিজে না যায়। কথাটা কেমন সাংঘর্ষিক না? তো খানি করো না পভিডন আয়োডিন বা পভিসেপ তুলোর মধ্যে ভিজাইছেন, আর আমি বলছি এটা দিয়ে যেন ভিজানো না হয়। হ্যাঁ, আমরা যেমন মেঝে মুছি, তখন পানিতে ডুবানোর পর কাপড়টা চিপে নিয়ে তারপরে মেঝে মুছছি, ঠিক পভিসেপের মধ্যে যখন তুলাটা ডুবাবেন, ডুবানোর পর উঠায় নিয়ে এইভাবে চেপে নিয়ে তারপরে আপনি এটা পরিষ্কার করবেন, যেন এটা ভিজে ক্যাতকেতে না হয়ে থাকে। মনে রাখবেন, এখানে ব্যবহৃত সুতা, কাঁচি, ব্লেড, তুলা অবশ্যই পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। কারণ এই জায়গাটায় আপনি যদি ঝামেলা করেন, প্রথম দিনেই কিছু ইনফেকশন, মারাত্মক ইনফেকশন ঢুকে যেতে পারে। টিটেনাস, ধনুষ্টঙ্কার বাছুরের হয়, এটা কিন্তু এই প্রথম দিনেই হওয়া সম্ভব। প্রথম দিনে ঢুকে যাবে, আপনার বাচ্চাটা 1 মাসের মধ্যেই ইনফেক্টেড হয়ে যাবে। দেখা যাবে 10 দিন 15 দিন পরেই বাছুর শক্ত হয়ে যাওয়া শুরু করছে। আচ্ছা, যদি এই টিটেনাসও না হয়, আরো কিছু টিটেনাস ছাড়াও কিছু রোগ আছে। যেমন নেভাল ইল, নাভি পচা রোগ। এই নাভিটা পচে গিয়ে ভিতরে জীবাণু আহ, থেকে যায় এবং সেটা দীর্ঘমেয়াদে এই বাছুরটাকে ভোগায়। ইকলাই ইনফেকশন, এই নাভি থেকেই ইকলাই ইনফেকশনের সূত্রপাত, এবং সেটা গিয়ে হাঁটু ফুলায় দিচ্ছে বাছুরের। কত মারাত্মক! এবং সেটা খুব সহসাই ভালো হয় না, 1 বছর 2 বছরেও ভালো হয় না। এই জিনিসগুলো এই নাভি দিয়েই সূত্রপাত হয়। এই জায়গাটায় বিশেষ গুরুত্ব আপনাকে দিতে হবে। কিভাবে কাটবো দেখেন, এটা আমি আঁকানোর চেষ্টা করেছি। এটা যদি বাছুরের পেট হয়, এই পেট থেকে 1 ইঞ্চি দূরত্বে একটা নট হবে, আর 1 ইঞ্চি দূরত্বে আর একটা নট হবে, আর 1 ইঞ্চি দূরত্বে আর একটা নট হবে। ঠিক এই দুটো নটের মাঝখানটায় কেটে দিতে হবে। নেভালিল বা নাভি পচা রোগ, নাভি থাকবে শুকনো, নাভিটা দেখেন ফুলে আছে কি হয়। দিলে কই দিও আমার একটা দিবে ইকোলাই ইনফেকশন দেখেন, হাঁটু ফোলা রোগ দিবে দেখেন, মার মতো দিবে 4টা হাঁটুই ফোলা, এবং এই বাছুরটা এত তাড়াতাড়ি ভালো হবে না। ওই দেখে এই দেখি প্রথম দিন থেকেই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মা থেকে বাচ্চাকে আলাদা করা, সেপারেশন। আমি কি বললাম? প্রথম দিন অবশ্যই মাকে দিতে হবে। আবার এই দিনেই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাকে বাচ্চা থেকে আলাদা করা। এই মায়া যদি একবার জন্মে যায়, তাহলে আপনি দুধও ভালোভাবে পাবেন না। আর মাটাকে যে আবার যুবতী হিসেবে তৈরি করতে হবে, আবার যে তাকে হিটে নিয়ে আসতে হবে, সেটাও আর আপনি করতে পারবেন না। এটা যদি না করতে পারেন, তাহলে পরবর্তীতে বছর যে বাচ্চাটা পাবেন, এই বাচ্চাটা আপনি আর টাইমলি পাবেন না। দেখা যাবে 1 বছর হয়ে গেছে, তাও সে আর হিটে আসেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা আপনাকে প্রথম দিনই করতে হবে, এবং সেটা যতটা কষ্টই হোক না কেন। যারা দীর্ঘদিন ধরে খামার করছেন, তারা হয়তো প্রথম দিন 7 দিন 15 দিন পর্যন্ত করতে অভ্যস্ত, যে না 7 দিন পর্যন্ত মায়ের সাথে থাক, ছেড়ে দিয়ে রাখেন। বাছুরকে রাখবেন, ছেড়ে দিয়ে রাখবেন, আলাদা করে রাখবেন, মায়ের সাথে না। মাও নষ্ট হবে, বাচ্চাও নষ্ট হবে, দুটোই। বাছুরের আলাদা কমফোর্ট দিতে হবে। বাছুরকে এইরকম মোটা 1 থেকে
2 ফিট উঁচু খড় দিয়ে আপনাকে মানে কমফোর্ট আপনার দিবে, আমাদের সেটা মনে হোক গরমকাল, দিয়ে দিয়েছে। বর্ষাকাল, শীতকাল, যে কালেই হোক না কেন। আপনাকে এইরকম একটা থাকার ব্যবস্থা বাছুরকে দিতে হবে। শীতকালে যদি বাছুর হয় তাহলে কি করবেন? বাছুরের জন্য একটু আলাদা অ্যাটেনশন নিতেই হবে। অ্যাডাল্ট গরুর ক্ষেত্রে আমি এই কথা বলি না, কিন্তু বাছুরের ক্ষেত্রে বলি। গরম স্থানে, একটু উষ্ণ স্থানে রাখার চেষ্টা করবেন। গরম খাবার পানি সরবরাহ করার চেষ্টা করবেন, যে পানিটা খাবে। দুধ বাড়িয়ে দিতে হবে 12 থেকে 15%। আমরা জানি স্বাভাবিকভাবে বাছুরকে আমরা 10% দুধ দিই। একটা বাছুরের ওজন যদি 25 কেজি হয়, তাহলে বাছুরকে আমরা 2.5 লিটার দুধ দিব সারাদিনে, 24 আওয়ার্স। যদি 30 কেজি ওজন হয় তাহলে সারাদিনে দেব 3 লিটার। যদি 40 কেজি হয় তাহলে সারাদিন দিব 4 লিটার। কিন্তু শীতকালে যদি বাছুরটা হয় তাহলে সেখানে আপনি 12 থেকে 15% পর্যন্ত দিতে পারবেন। আস্তে আস্তে এইভাবে ওই যে বেশি আপনি মানে একটু বড় বাড়তি গাছ দুধ না, দিবেন, কারণ এই সময় তার শরীরের এক্সট্রা হিট প্রোডাকশন করতে হয়, যার জন্য আপনাকে দুধের মাত্রাটা এই সময় একটু বাড়িয়ে দিতে হবে, একবারে না, আস্তে আস্তে বাড়াবে। জন্ম হয়েছে, এখন জন্মের 2য় দিন থেকে 7ম দিন পর্যন্ত আপনার কি কাজ? 2য় দিনেই বাছুরকে মা থেকে আলাদা করা। প্রথম দিন বললাম, এখন আসছে 2য় দিন। প্রথম দিন পারেন নাই, কিন্তু 2য় দিন অবশ্যই আলাদা করতে হবে। বাছুরকে বোতল ফিডিং এ অভ্যস্ত করতে হবে। আপনি বাছুরকে খাওয়াতে চাচ্ছেন, বোতল ফিডিং এ খাওয়াবেন। আপনি তো ভাই তার হক মারলেন না। আমি তো 10% অনুযায়ী দুধ দেবো, আপনি দুধ দহন করেন 10 লিটার করে, বাছুরের ওজন হয়েছে 40 কেজি, দেন 4 লিটার। আপনি দুবার ভাগ করে, সকালে 2 লিটার দেন, বিকালে 2 লিটার। দুইবারই তো দহন করবেন, সকালে দুবার 2 লিটার খাওয়াই দেন, বিকালে 2 লিটার খাওয়াই দেন। আপনি তো তার হক নষ্ট করলেন। 3য় থেকে 7ম দিনে অবশ্যই কৃমিনাশক দেওয়াটা মনে রাখতে হবে। যে পাইপারাজিন সাইট্রেটের কথা বলা আছে, এটা 3য় থেকে 7ম দিনের মধ্যে অবশ্যই এই ডোজটা করবেন, এবং কাপ স্টার্টের আওতাভুক্ত শুরু করতে হবে। এর দেখা যাচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে কাপ স্টার্টার একটু একটু করে সামনে খাবার দিতে হবে। আমি আস্তে আস্তে বুঝি নাই, বড় গাছে লাগাই ফেলাম। জন্মের প্রথম সপ্তাহে কেন কৃমিনাশক দেওয়া জরুরি? হ্যাঁ? হ্যাঁ, পালাই দিছি। 10 দিনেও দিতে পারেন, কিন্তু আচ্ছা, প্রথম পালাই সপ্তাহে কেন দিছি। জরুরি? এখানে নেই। শতকরা 80 থেকে 98 ভাগ গরু কেঁচোকৃমি নিয়ে জন্ম। গরু বলতে এই বাছুরটা যেটা জন্মগ্রহণ করলো, এ 80 থেকে 98 ভাগই কৃমি নিয়ে জন্মে। তাহলে চিন্তা করেন, মানে ওই 80% মানে কি? 98টা বাদ দিলাম, 80%ই যদি ধরি, এটা জন্মগ্রহণ করেই এটা নিয়ে। এবং বাছুর সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এটা দিয়েই, কেননা মা গাভীটা সারা জীবন এই কেঁচোকৃমি নিয়ে বাস করে, তার কোনো ক্ষতি হয় না অ্যাডাল্ট হওয়ার পর। কিন্তু এটাই যখন বাচ্চার কাছে আসে, তখন এটা খুবই খারাপ অবস্থা। মেমারি ট্রান্সফিউশন, মেমারি ট্রান্সমিশন, তারপরে হচ্ছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, সবগুলো ট্রান্সমিশন এটা দিয়ে হয়, সবগুলো ট্রান্সমিশন। মানে বাছুরে এই কৃমি নিয়েই জন্মাবে। মা থেকে দুধের মাধ্যমে দেখেন নিওস্কারিস ভার্টিলোরাম বা টক্সোকারা ভার্টিলোরাম এর লার্ভা প্রচুর পরিমাণে বাছুরের পেটে চলে এসে, দেখেন যে দুধ আমরা দিচ্ছি তার পথ্য হিসেবে, তার প্রথম ডিফেন্স ম্যাটেরিয়াল হিসেবে, সেখানেও দেখেন শত্রু কিন্তু রেডি হয়ে আছে। তাই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে। 20 থেকে 30 দিনেই বড় হয়ে পুনরায় ডিম পাড়া শুরু করে। এই জাস্ট হইতে হইতে বাছুরের বয়স 1 মাস, ওর দেখবেন বিশাল বড় হয়ে গেছে, মানে জাস্ট অ্যাডাল্ট হয়ে গেছে কৃমিটা, এবং পায়খানার সঙ্গে বের হয়ে আসছে অ্যাডাল্ট হয়ে। দুধের পাশাপাশি ঘাস খাওয়া শুরু করলে গোল কৃমি, ফিতা কৃমি, পাতা কৃমি, এগুলো সব আস্তে আস্তে বিস্তার লাভ করা শুরু করে। তাই দেখবেন আমি কিন্তু প্রথমেই 1 মাসেই আপনার এই কৃমিনাশকটা পাশাপাশি ইনজেকশন দেওয়ার কথা বলেছি। এই যে ভাই মশা। বাছুরের ওজন নিতে হবে। কেন নিতে হবে? খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আপনি যে দুধ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন? আমরা তো ছেড়ে দিয়ে খাওয়াই, আনলিমিটেড খাওয়াই। আনলিমিটেড দুধ খাইলে বাছুরের সাদা উদারময় হবে আপনার এবং সেটা বাছুরের মৃত্যু নিশ্চিত করবে। এত খারাপ জিনিস। বাছুরকে আপনি কৃমিনাশক খাওয়াবেন, ওজন লাগবে। বাছুরকে আপনি ইনজেকশন দিবেন, ওজন লাগবে। বাছুরকে আপনি খাবার খাওয়াবেন, ওজন লাগবে, কম্পালসারি। 7 দিন বয়স থেকে অল্প অল্প করে ভুট্টার গুঁড়া খেতে দিতে হবে, যেটাকে কাপ স্টার্টার আমরা বলি। বাছুরের ওজনের 2 থেকে 2.5% হারে কাপ স্টার্টার পাকস্থলীর কার্য দক্ষতা বৃদ্ধি বা রুমেন ডেভেলপমেন্ট করে। এটা কেন করে? আমরা এটা কেন দরকার? আমরা যে বাছুরগুলোকে চাই, এই বাছুরগুলোকে চাই যে বাছুরগুলো তাড়াতাড়ি অ্যাডাল্ট হোক এবং পুষ্টির উপরেই অ্যাডাল্ট হোক, মানে তার রুমেনটা ডেভেলপ করুক। তার যে পেটটা আছে, বাছুর জন্মগ্রহণের পরপরই বাছুরের পেট আর মানুষের পেট একই রকম। এ ঘাস, লতা পাতা, খড় এগুলো হজম করতে পারে না। কিন্তু যখনই সময় যায়, আস্তে 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 তার স্টমাকটা 4টা প্রকোষ্ঠে আস্তে 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 ডেভেলপ করতে থাকে। বাট আমরা যদি 7 দিন বয়স থেকে অল্প অল্প করে তার দানাদার খাবার দিতে পারি, তারপরে আস্তে আস্তে কচি ঘাস, খড় তো না, মানে 6 মাসের আগেই কচি ঘাস যদি আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে পারি, তাহলে এর স্টমাকটা দেখা গেছে, এক গবেষণায় দেখা গেছে যে 3 মাসের মধ্যেই মোটামুটি একটা অ্যাডাল্ট গরুর স্টমাক তৈরি হয়ে যায়। তো স্টমাকটা যখন ডেভেলপ হবে, তখন তার অ্যাবজর্পশন বেশি হবে। সে খাবে, যা খাবে পুরোটাই তার অ্যাবজর্পশন হবে এবং সে পরবর্তী তার অ্যাডাল্ট হওয়ার জন্য যে কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে সে করতে পারবে। আমাদের দায়টা কমে যায় এবং আমাদের রিস্কটা কমে যায়। নিলাম আমি কাপ স্টার্টার, কাপ স্টার্টার আমরা যে খাওয়াবো, এই কাপ স্টার্টারের উপকরণ হচ্ছে ভুট্টা ভাঙা 50 কেজি, গমের ভুসি 13 কেজি। এর আগে আমি দেখেছি, এটা সেম জিনিসই। এটা আমরা তৈরি করব ওজন অনুযায়ী কাপ স্টার্টার ও দুধ। কিভাবে এখন আমরা বাছুরকে খাওয়াবো? কাপ স্টার্টার তো আমরা খাওয়াবো, কাপ স্টার্টারের পাশাপাশি এখন দুধ কিভাবে খাওয়াবো? 25 কেজি ওজন যদি হয়, দুধ দেব হচ্ছে 2.5 থেকে 3 লিটার, কাপ স্টার্টার 500 গ্রাম। 30 কেজি হলে 3 থেকে 3.25 লিটার, কাপ স্টার্টার 600 গ্রাম। এই যে বাড়তি যে অংশটা, এইটা শীতকাল ধরে নেবেন। আর প্রথমটা হচ্ছে ইউজুয়ালি 10%, আর শীতকালে আমরা একটু বাড়িয়ে দেব। এইভাবে আমরা কাপ স্টার্টারও বাড়বে, আস্তে আস্তে দুধ খাওয়ার পরিমাণটা বাড়বে তার ওজন অনুযায়ী, ওজন অনুযায়ী বাড়বে। বাট একটা সময় এসে আমরা এটা টোটালি বন্ধ করে দিব। কিভাবে দিব? 15 দিন থেকে 1 মাস বয়স পর্যন্ত আমরা এখন কি করব? 7ম দিন থেকে 1 মাস পর্যন্ত বাছুরের সব থেকে হচ্ছে ক্রান্তিকাল। সব থেকেই এই 1 মাসটা হচ্ছে সব থেকে ক্রান্তি, যেখানে কৃমি আক্রমণ করে, যেখানে খাবার একটু কম বেশি হলে সাদা উদরাময় হবে, হ্যাঁ, আমাশয় হবে, নানান ধরনের রোগগুলো। বাছুর কিন্তু খুবই নাজুক একটা অ্যানিমেল, যে তার ডিফেন্স মেকানিজমটা শাল দুধ যদি ভালোভাবে না খেতে পারে, তাহলে কিন্তু তৈরি হয় না। শাল দুধ ভালোভাবে খেলেও যেহেতু বিভিন্ন এনিমি আছে, এই এনিমিগুলোর কারণে তার কিন্তু 1 মাস পর্যন্ত ক্রান্তিকাল যায়। 12 থেকে 15 দিন বয়সে অল্প অল্প করে ঘাস দেওয়া শুরু করব আমরা। বাছুরের দৈহিক ওজনের 10% দুধ খাবে। এটা 2 ভাগে 2 বারে খাওয়ানো যাবে, সকালে 1 ভাগ, বিকালে 1 ভাগ। বাছুরের সামনে পরিষ্কার পানি রেখে দিতে হবে। ওর যখন দরকার তখন ও খাবে, ওর যখন মনে হবে পানি খাওয়ার তখন ও খাবে। তো সামনে আপনি পরিষ্কারভাবে এটা রেখে দেবেন। এক মাস থেকে 2 মাস বয়স পর্যন্ত প্রথম 2 সপ্তাহ দিনে 3 বার, পরবর্তীতে 2 বার করে 60 দিনে দুধ খাওয়ানো পুরোপুরি বন্ধ করতে হবে। এবার তো ক্লিয়ার, দুধ আমরা কয়দিন খাওয়াবো? 6 মাস, 1 বছর ধরে যারা দুধ খাওয়ায়, এটা অপচয় হয়, নষ্ট হয়।
প্রথম 2 সপ্তাহে 3 বার, পরবর্তীতে 2 বার করে 60 দিনে দুধ খাওয়ানো পুরোপুরি বন্ধ করে দিব আমরা। আস্তে 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 দুধ খাওয়ানো বন্ধ করে দিব। 30 থেকে 45 দিনে বাছুরের মৃত্যু হার সব থেকে বেশি। 50 থেকে 55 দিন বয়সে অল্প অল্প করে খড় খাওয়ানো শুরু করতে হবে। তাহলে আমরা দুধ বন্ধ করার আগ পর্যন্ত কোনো প্রকার খড় দিব না। দুধ বন্ধ করে দিব, তখন সে খড় খাওয়ার জন্য উপযুক্ত হবে। 60 দিনের মধ্যে দুধ খাওয়ানো টোটালি বন্ধ করতে হবে। যাদের সুযোগ আছে এটা করবেন, যাদের সুযোগ নাই 3 মাস পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবে 60 দিনের মধ্যে বন্ধ করাটা উত্তম। 3 মাসের আগে বাছুরকে গোসল নয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু কারণ আছে, যে কারণের ক্ষেত্রে ডক্টররা গোসলের সাজেশন দিয়ে থাকেন। সেই সময়টা ব্যতীত আপনি আগ বাড়ায় বাছুরকে গোসল দিতে যাবেন না। বাছুরের কৃমিনাশক শিডিউল দেখেন, এটা 6 মাস পর্যন্ত বাছুর, যেহেতু এই 6 মাসের শিডিউলটা আগের শিডিউলটাই আছে, কিন্তু বাছুরের জন্য এটা আলাদাভাবে 3 থেকে 7 দিনের মধ্যে পাইপারাজিন সাইটেট, এখানে একটু টোটাল ডোজটা উল্লেখ করা আছে। মুখে 10 গ্রাম, এটা ফিক্সড, এটা আপনি 10 গ্রামই দিবেন। বাছুরের ওজন 20 কেজি হোক আর 50 কেজি হোক। 21 দিন বয়সে পাইপারাজিন সাইট্রেট, এটাও মুখে 10 গ্রাম দিবেন। 1 মাসে অ্যালবেন্ডাজল দিবেন, এটা একটা বোলাস 50 কেজি। এইখানে আপনি মেপে দেখবেন, বাছুরের ওজন যদি 25 হয় তাহলে হাফ খাবে, যদি 50 হয় তাহলে 1 খাবে, যদি তার থেকে বেশি হয় সেই অনুযায়ী আপনি বাড়ায় দিবেন। 2 মাসে আইভারমেকটিন, চামড়ার নিচে ইনজেকশন যাবে, এটা 1 মিলি 50 কেজি দৈহিক ওজনের জন্য দেবেন। 2 মাসে আবার অ্যালবেন্ডাজল, মুখে একটা বোলাস 50 কেজি দৈহিক ওজনের জন্য। 3 মাসে অ্যালবেন্ডাজল মুখে সেম ডোজ। 4 মাসে অ্যালবেন্ডাজল মুখে সেম ডোজ, শুধু ওজন অনুযায়ী আপনি ডোজ কম বেশি করবেন। 5 মাসে অ্যালবেন্ডাজল সেম ডোজ, ওজন অনুযায়ী আপনি কম বেশি করবেন। 6 মাসে এসে আপনি বাছুরকে আর বাছুর ভাবা বাদ দিবেন। 6 মাসে এসে আপনি একে অ্যাডাল্টের দিকে ভাববেন। ট্রাইক্লোবেন্ডাজল, লিভামিজল কম্বাইন্ড ড্রাগ চলে আসলো, তখন মুখে একটা দিবেন 50 কেজি দৈহিক ওজনের। ওষুধের গায়ে কি লেখা আছে এটা আপনি জেনে নিতে পারেন, তবে এটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এইটা দিলে ডোজ কম হবে না। 6 মাসে আইভারমেকটিন দিবেন চামড়ার নিচে 1 মিলি 50 কেজি দৈহিক ওজন। এইভাবে আমরা বাছুরের কৃমিনাশক শিডিউলটা মেনটেন করব। আপনি নিশ্চিত বাংলাদেশে এই ধরনের কৃমিনাশক শিডিউল কেউই মেনটেন করে না, না খামারি, না কনসালটেন্ট, না যারা আছে ফিল্ডে। বাছুরের টিকা শিডিউল, টিকা বাছুরের জন্য 2টা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাকে মেনটেন করতে হবে। টিকার নাম হচ্ছে মায়ের টিকা। যদি দেয়া থাকে, মায়ের যদি আগে থেকে টিকার শিডিউল ঠিক থাকে, তাহলে খুরা রোগের টিকাটা 4 মাস বয়সে দিবেন। টেনশন মুক্ত থাকবেন একদম টোটালি। মাকে যেহেতু দেওয়া আছে, এই ম্যাটার্নাল ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করছে, 4 মাস পর্যন্ত আপনাকে ফেভার দিবে, কোনো সমস্যা নেই। আর যদি টিকা না দেয়া থাকে, মায়ের শিডিউল মেনটেন করা থাকে, টিকা দিয়েছেন মাকে হয়তো 2 বছর আগে দিছে, কিন্তু শিডিউল মেনটেন নেই, ওটা হবে না। শিডিউল মেনটেন করা আছে, তাহলে 1 মাস বয়সে টিকা যদি না দেয়া থাকে মায়ের, তাহলে 1 মাস বয়সেই আপনাকে খুরা রোগের টিকাটা নিশ্চিত করতে হবে। লাম্পি রোগের টিকা, এটা মায়ের টিকা দেয়া থাকলে 6 মাস পর্যন্ত আপনি রেওয়াত পাবেন। আর যদি মায়ের টিকা না দেয়া থাকে, তাহলে 1 মাস বয়সেই লাম্পি রোগের টিকাটাও দিতে হবে। বাছুরের কিছু সাধারণ রোগ, এই রোগগুলো হয়, দেখেন সিম্পল কয়েকটা রোগ। কিন্তু সিম্পল কয়টা রোগই মারাত্মক, সিম্পলি সবসময় মারাত্মক হয়। সাদা উদরাময়, বা এটাকে বলা হচ্ছে কাপ স্কার, এইটা মানেই বাছুর শেষ। 2 দিনই না যায়, যতই স্যালাইন দেওয়া হোক আর যা দেওয়া হোক, তা রিকভার করা খুবই মুশকিল হয়। এটা দুধ কম বেশি খাওয়ানোর কারণেই হয়। দুধ বেশি খাইলেই এই ঘটনাটা ঘটে, কম খাইলে হবে না, বেশি খাইলে হবে।
এটা বাইপাস হয়ে যায়। যেহেতু 4টা প্রকোষ্ঠ থাকে, এই সময়টাতে একটা অ্যাক্টিভ থাকে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু এই দুধটা অতিরিক্ত হলে এটা ওভারফ্লো করে এবং সেটাই পেটের সমস্যা তৈরি করে। এবং এটা যখনই বাইপাস করে অন্য প্রকোষ্ঠগুলোতে যায়, তখনই এখানে কিছু খারাপ ব্যাকটেরিয়া পারসিস্ট করে এবং সেটা দীর্ঘদিন ধরে এই উদারময় ভোগায় বাছুরটাকে, চেহারা শেষ করে দেয় এবং লাস্টলি এটা ডিহাইড্রেশনে মারা যায়। সাদা আমাশয় কমন একটা রোগ। এটা বিভিন্ন ধরনের, যে মাটি থেকে এই জীবাণুগুলো ছড়ায়, আপনার বিভিন্নভাবে বাছুর উল্টাপাল্টা জিনিস খাওয়ার কারণেও আপনার এ ঘটনা ঘটতে পারে। সাদা আমাশয়ের পরেই যেটা দেখা যায় রক্ত আমাশয়, এটা মোটামুটি ভাবে 14 থেকে 1 মাস বয়সে কমনলি দেখা যায়। 14 দিন থেকে 1 মাস বয়সে, সেটা হচ্ছে রক্ত আমাশয়, খুবই মারাত্মক। এমনও হয় যে রক্ত বন্ধ করা যায় না, মারা যায়। এটাও আপনার এনভায়রনমেন্ট থেকেই। এ যদি ন্যাচারালি থাকে তাহলে এটা ন্যাচারালি ইমিউন করবে। কিন্তু সবসময় মনে রাখবেন, সাদা আমাশয় এবং রক্ত আমাশয় দুটার ক্ষেত্রেই যদি নির্দিষ্ট একটা জায়গায় কন্টিনিউ বাছুরটা দাঁড়ায় থাকে, তাহলেই কন্টিনিউ একটা জায়গায় যদি থাকে, তাহলেই বাছুরের এই সাদা আমাশয় এবং রক্ত আমাশয় হওয়ার চান্স সব থেকে বেশি। আর যদি ক্ষণে ক্ষণে জায়গা চেঞ্জ করে, তাহলে এটা হওয়ার চান্স কম। আমরা যেটা করি, খামারে বাছুরকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে রাখি, বাঁধে গলায় দড়ি দিয়ে বেঁধে রাখি বা পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখি। যদি আমরা এটাকে ছেড়ে দিতে পারতাম, তাহলে তার সাদা আমাশয় এবং রক্ত আমাশয় হবে না। নিউমোনিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা জোর করে যদি কোনো কিছু খাওয়াতে যাই, তাহলে অনেক সময় শ্বাসনালীতে ঢুকে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। শীতকালে আমরা যদি ঠান্ডার দিকে খুব বেশি নজর না রাখি, সেটার কারণেও নিউমোনিয়া হতে পারে। এই বিষয়গুলোকে আমরা যত্নশীল যদি হই, তাহলে এই নিউমোনিয়াও আমাদের বাছুরকে আক্রমণ করতে পারবে না। ধনুষ্টঙ্কার বা টিটেনাস বলেছি যে এটা মেইনলি আসে হচ্ছে কোনো একটা জায়গায় কেটে গেছে, সেখানে মাটি সংস্পর্শে আসছে এবং টিটেনাসের জীবাণু ঢুকে গেছে, সেটা হতে পারে। অথবা নাভি, সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, এই এটা দিয়ে মেইনলি ধনুষ্টঙ্কার বা টিটেনাস হয়। আমরা যদি বাছুর হওয়ার পরে যে মেজারটা আছে এটা যদি নিতে পারি, তাহলে এটাও হবে না। পিকা বা মাটি খাওয়া রোগ, এটা একটা মিনারেল ডেফিসিয়েন্সি ঘটিত রোগ। আমরা প্রেগনেন্ট অবস্থায় মায়ের কিভাবে যত্ন নিতে হয় সেখানে ডিটেলস বলেছি, কোন কোন ঔষধও খাওয়াতে হবে সেটাও বলেছি, ওখানে মিনারেলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা যদি মায়ের ক্ষেত্রে আমরা মেনটেন করি, তাহলে বাছুরের পিকা রোগ হওয়ার চান্স নেই। লোম পড়া বা অ্যালোপেশিয়া, আমরা 3 মাসের আগেই যদি বাছুরকে গোসল করানোর অভ্যস্ত করি বা গোসল করাতে যাই, তাহলে এই সময় হেয়ার ফলিকল গুলো খুবই নাজুক থাকে এবং খুব